আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব হিসাব বিজ্ঞানের জাবেদা, সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। মোট কথা জাবেদা নিয়ে বিস্তারিত শিখব। তো জাবেদা কি? জাবেদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের বা হিসাবের প্রবেশদ্বার বলা হয় জাবেদাকে। একটা বাসায় বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা একটা রুমে তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি দিয়ে প্রবেশ করতে হবে? দরজা দিয়ে। তো তুমি যদি হিসাব বিজ্ঞানের হিসাবগুলো প্রস্তুত করতে চাও তাহলে তোমাকে যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হলো জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো ঘটে সেই লেনদেনগুলোকে প্রথম যে খাতা লিপিবদ্ধ করা হয় সেই খাতাটাকে বলা হয় জাবেদা। যে হিসাবের খাতায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ তারিখের ক্রমানুসারে দুতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়, বা জাবেদা দাখিলা বলা হয়, বা জাবেদায়ন বলা হয়, বা দাখিলাও বলা হয়। এগুলো কিন্তু প্রতিশব্দ, প্রত্যেকটা নামই কিন্তু ইউজ করা হয়। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান যে লেনদেনগুলো ঘটে সেগুলো ক্রমানুসারে, তারিখের ক্রমানুসারে, তারিখের সিরিয়াল অনুসারে, প্রথমে 1 তারিখ, তারপরে 2 তারিখ, তারপর 3 তারিখ, এভাবে। আগে এরকম হবে না 1 তারিখ, 5 তারিখ, আবার 2 তারিখ, আবার 4 তারিখ, আবার 3 তারিখ, এভাবে করা যাবে না। দেন দুতফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। দুতফা দাখিলা পদ্ধতি কি? দুইটা পক্ষে ভাগ করে, একটা পক্ষ ডেবিট, একটা পক্ষ ক্রেডিট। এই অনুসারে যে খাতা লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় জাবেদা। জাবেদা বা জানার শব্দটা ফরাসি জার শব্দ হতে উৎপত্ত। তো ফরাসি জার শব্দের অর্থ কি? জার শব্দের অর্থ হলো দিন বা দিবস। দিন বা দিবস কেন বলা হয়েছে? কারণ এইখানে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়, বা প্রতি দিবসের, প্রতি কার্য দিবসের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। যেমন তুমি মনে করো হসপিটালে গেলা, কোনো একটা টেস্ট করবা, এক্স-রে করবা, ইসিজি করবা। তো সেক্ষেত্রে কী করা হয়? তোমার কাছ থেকে কিন্তু ওই হসপিটাল টাকা নেয়, টাকা নিয়ে তোমাকে একটা রিসিট দেয়। তো ওই রিসিটটা দেয় মানে তোমার এন্ট্রিগুলো কিন্তু তাদের কম্পিউটারে নথি করে। ওই নথি করা বা ওই কম্পিউটার লিখে রাখা বা সংরক্ষণ করাটাই কিন্তু হলো জাবেদা। হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধের কাজকে জাবেদা বলে। দেন বলছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনের সহায়তা ভূমিকা পালন করে জাবেদা। মুখ্য উদ্দেশ্যটা কি বা প্রধান উদ্দেশ্যটা কি? আর্থিক বিবরণী প্রস্তুত করা। প্রথম অধ্যায়ে আমরা শিখছিলাম। তো এই আর্থিক বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা রাখে কে? জাবেদা। জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান চাইলে জাবেদা বই প্রস্তুত করতেও পারে, নাও প্রস্তুত করতে পারে। এটা তাদের জোরাজোরি করা হচ্ছে না, বাট এটা কিন্তু একটা হিসাব চক্র বা হিসাবের একটা পার্ট। এটা কিন্তু তবে বাধ্যতামূলক করা হয় নাই। ব্যবসা প্রতিষ্ঠান চাইলে জাবেদা না করে ডিরেক্ট খতিয়ানও করতে পারে, সমস্যা নাই। জাবেদাকে হিসাবের দৈনিক বই বলা হয়। দৈনিক বই কেন বলা হয়? কারণ এখানে প্রতিদিনের লেনদেনটাকে লিপিবদ্ধ করা হয়, রেগুলার যেদিন করতেছে সেদিনই করা হয়, তাই এটাকে দৈনিক বই বলা হয়। দেন সহকারী বই বলা হয়। কেন সহকারী বই বলা হয়? কার সহকারী বই বলা হয়? খতিয়ানের সহকারী বই বলা হয়। কারণ আমরা জানি যে খতিয়ানটা হিসাবের মূল বই বা প্রধান বই। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খতিয়ান করাটা বাধ্যতামূলক। এই খতিয়ানের উপর বেস করেই বা এটার উপর ভিত্তি করেই আর্থিক বিবরণীটা করা হয়। তো এই খতিয়ানটা হলো মেইন। তো এই খতিয়ানটাকে হেল্প করে জাবেদা। জাবেদা দিয়ে কিন্তু সব কিছু করা হয় না, জাবেদাতে কিন্তু হেল্প করতেছে খতিয়ানকে, তাই এটা সহকারী বই। দেন প্রাথমিক বই, কারণ এটা লেনদেনকে প্রথম অবস্থায় লিপিবদ্ধ করা হয় জাবেদায়, তাই এটা একটা প্রাথমিক বই। দেন মৌলিক দাখিলার বই। দাখিলা মানে কিন্তু লিপিবদ্ধ করা, তো মৌলিক বা প্রধান দাখিলার বই হলো জাবেদা। লেনদেনের ক্রমানুক্রমিক বই, মানে লেনদেন সিরিয়াল অনুসারে লেখা হয় এই বইতে। দেন আজিদাখিলার বই। আজিদাখিলার বই মানে এখানে প্রথম থেকেই লিপিবদ্ধ করা হয়, তাই এটাকে আজিদাখিলার বই নামে আখ্যায়িত করা হয়। জাবেদার ছক একটি। জাবেদার ছক কয়টি? একটি। অনেকে বললে জাবেদার ছক কয়টি বললে 5টি। তারা আসলে ছকটাকে মিন করে না, কলামগুলোকে মিন করে। তোমাকে তো একটু বেসিকটা দেখায় যে কলাম আর ছকটা কি। এটা একটা জাবেদার ছক। দেখো, ছক মানে হলে পুরোটাকে একসাথে বলা হয় ছক, আর কলাম বলা হয় কোনটাকে? এই একটাকে। একটা যেমন তারিখ, দেন ব্যাখ্যা বা বিবরণ, সূত্র বা খতিয়ান বিস্তার, ডেবিটটা, ক্রেডিটটা, এগুলোকে বলা হয় কলাম। তাহলে কলাম হলো 5টা, আর ছক কয়টা? এই পুরোটাকে একসাথে বলা হয় ছক। তো ছক হলো একটা আর কলাম হলো 5টা। তাহলে জাবেদার বইয়ের কলাম বা ঘর কয়টা? 5টা। জাবেদা প্রধানত 2 প্রকার। কি কি? একটা হলো প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা, আর একটা হলো বিশেষ জাবেদা। প্রথমত সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা কি? তো প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা একটু ধারণা দেয়। সাপোজ তুমি কি মনে করো বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ হচ্ছে মিরপুর স্টেডিয়ামে। সেখানে তুমি খেলা দেখতে গেলা, রাষ্ট্রপতি খেলা দেখতে গেছে, তোমার ফ্রেন্ডও খেলা দেখতে গেছে, আবার প্রধানমন্ত্রী খেলা দেখতে গেছে। এখন তুমি যেখানে খেলাটা দেখবা, মানে যেখানে বসে খেলাটা দেখবা, প্রধানমন্ত্রী কি সেইখানে বসে খেলা দেখবে? না। বা রাষ্ট্রপতি সেখান থেকে খেলা দেখবেন না।
রাষ্ট্রপতির জন্য বা প্রধানমন্ত্রীর জন্য কিন্তু আলাদা রুম রয়েছে, বা আলাদা গেস্ট রুম দেওয়া হয়, বা আলাদা গ্যালারি দেওয়া হয়, বাট তোমার জন্য গ্যালারিটা ভিন্ন। তার মানে তারা কি, তারা হলো ভিভিআইপি বা ভিআইপি, বাট তোমরা কি বা আমরা কি সাধারণ জনগণ। কিছু কিছু দৃষ্টিকোণ থেকে দেখো, প্রধানমন্ত্রী ভোট দেয় কয়টা? একটা। বা তুমি ভোট দাও কয়টা? তুমিও কিন্তু একটা ভোটই দাও। এদিক থেকে কিন্তু দুজনের নাগরিক অধিকার সমান মনে করা হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার মর্যাদাটা বেশি পাচ্ছে তোমার চাইতে। তো এরকমভাবে প্রতিটা লেনদেনকে কিন্তু জাবেদা করা সম্ভব। তাহলে প্রতিটা লেনদেনকে যখন জাবেদা করা হয় সেটাকে বলা হয় প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। আর এই সাধারণ জাবেদা থেকে কিছু কিছু জাবেদা আবার আলাদা করা হয়। এই সাধারণ জাবেদা থেকেই কিছু কিছু জিনিসকে ভাগ করা হয়, যেটা হলো বিশেষ জাবেদা। তার মানে বিশেষ জাবেদার সব এন্ট্রিগুলোই কিন্তু সাধারণ জাবেদায় এন্ট্রি করা হইতেছে, বাট সাধারণ জাবেদার সব এন্ট্রিগুলো না, সব এন্ট্রিগুলো বিশেষ জাবেদা এন্ট্রি করা হয় না। সাধারণ জাবেদা থেকে কিছু বিশেষ আইটেম নিয়েই কিন্তু বিশেষ জাবেদা প্রস্তুত করা হয়। আশা করি বুঝতে পারছো উদাহরণটার মাধ্যমে। তো এই সাধারণ জাবেদা কোনো প্রকারভেদ বলা হয় না যে 5 প্রকার, 6 প্রকার, 10 প্রকার, কোনো প্রকারভেদ নাই। বাট বিশেষ জাবেদা 6 প্রকার, তোমরা সবাই জানো, 9 10 শিখছো, ইন্টারও সেম। তো আসলে সাধারণ জাবেদা কি কি থাকতে পারে? প্রথমত বলা হলো প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদাটা কি? প্রারম্ভিক মানে শুরুতে, হিসাবকালের শুরুতে। ব্যবসা হিসাবকালটা যখন শুরু হয় তখন শুরুতে যে এন্ট্রিগুলো থাকে সেই এন্ট্রিগুলো নিয়ে জাবেদা করা হলে সেটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। তো সেই শুরুতে কি কি থাকে? বিগত বছরের সম্পদ থাকে, দায় থাকে এবং স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বা মূলধন থাকে। এইগুলো নিয়েই প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা দেওয়া হয়। দেন সমন্বয় জাবেদা। সমন্বয় মানে বলছিলাম কি, পূর্বে কিছু ঘটনা ঘটছে আর এখন কিছু ঘটনা, দুইটা ঘটনার সাথে একটা অ্যাডজাস্ট করা, এটাগুলো হলো কি সমন্বয় করা। তো এরকম এন্ট্রিকে যখন জাবেদা করা হয় সেগুলোকে বলা হয় সমন্বয় জাবেদা। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিখিত এবং অসমন্বিত দফা এগুলোকে সমন্বয় করার জন্য যে দাখিলা দেওয়া হয় সেগুলোকে বলা হয় সমন্বয় দাখিলা। এখন অসমন্বিত বা অলিখিত দফা কি? যেমন বকেয়া বা অগ্রিম খরচ, আবার অনাদায়ী বা অগ্রিম আয়, মানে ব্যয়ের বকেয়া, আয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিম, আয়ের অগ্রিম, এগুলো প্রত্যেকটাই জাবেদা হলো সমন্বয় জাবেদা। আবার কিছু কিছু জাবেদা আছে জন্মগতভাবে সমন্বয় জাবেদা, যেমন হলো অবচয়। আমরা আজ অবচয়টা আজীবন মুখস্থ করে আছি যে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা তুমি নর্মাল জাবেদা যে জাবেদা হবে, মানে সাধারণ জাবেদার ক্ষেত্রে যেটা হবে, সমন্বয় জাবেদার ক্ষেত্রে সেটা হবে, একই কথা কিন্তু। তাহলে এটা একই জিনিস। দেন সঞ্চিতি, এগুলো হলো যে স্বভাবগতভাবেই সমন্বয় জাবেদা। দেন 3 নম্বর বলছি আমরা সংশোধনী দাখিলা। নাম্বার কিন্তু না, যেমন 1 প্রকার 2 প্রকার এমন না, জাস্ট আমি ইন্ডিকেট করে দিলাম। সংশোধনী দাখিলা। সংশোধনী মানে কি? কোনো একটা ভুল হয়েছে সেটা তুমি সমাধান করবা। তো ব্যবসা প্রতিষ্ঠানে বা হিসাব খাতায় যদি কোনো ভুল হয় সেই ভুলটাও তোমাকে কিন্তু জাবেদার মাধ্যমে সংশোধন করতে হবে। তো সেই সংশোধন করার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাকে বলা হয় সংশোধনী দাখিলা। দেন সমাপনী দাখিলা। সমাপনী মানে কি? হিসাবকালের শেষে, হিসাবকালের শেষে আমরা যে একটু আগে পড়ছিলাম, হিসাবকালের শেষে যে দাখিলাগুলো করা হয়, কি কি বন্ধ করা হয় সেটা হলো মুনাফা জাতীয় আয়, ব্যয় এবং উত্তোলন। মুনাফা জাতীয় আয় ব্যয় মানে নর্মালি আয় ব্যয়, সেই আয় ব্যয় আর উত্তোলনকে যখন হিসাবকাল শেষে বন্ধ করা হয়, সেই বন্ধ করার সময় যে দাখিলা করা হয় সেটাকে বলা হয় সমাপনী দাখিলা। এখন এগুলো কেন বন্ধ করা হয়? কারণ একটা হিসাবকাল শেষে কি কি আয় করছে, কি কি ব্যয় করছে এটা না যাই না একবারে জানতে চায় মালিক যে ব্যবসায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সেই লাভ আর ক্ষতিটা কীভাবে বের করা হয়? আয় আর ব্যয় সমন্বয় করে, মানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে। আবার মালিক ব্যবসায় টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, যা মূলধন করছে, উত্তোলন করছে, এরকম করতে করতে লাস্ট পর্যন্ত ব্যবসায় কত টাকা পাবে এটা জানতে চায়। তার মানে সেখানে কি করা হয়? উত্তোলনটাকে বাদ দেওয়ার পরে লাস্টে কত আছে মালিকের বা মালিক কত টাকা দিছে সেটা বের করা হয়। এটা কিন্তু এই কারণে কিন্তু উত্তোলনটাকেও বন্ধ করা হয়।